মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে। যা খাই অম্বল হয়। বিকেলে মাথার যন্ত্রণা, রাত্রে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। পাড়ার ডাক্তার বললেন, দেখুন, ওষুধে সাময়িক উপকার হতে পারে, স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়েই সমস্যা। এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো। কেউ বলল ভুবনেশ্বর, কেউ হাজারিবাগ, আবার কেউ বা দেওঘর। কি করব, কোথায় যাব যখন ভাবছি, তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল। অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি, আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, কি গো পার্থ, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? আরে অমল, অনেকদিন পর যে। আর বলো না ভাই, মাসখানেক শরীরটা খারাপ হয়েছে। যা খাচ্ছি তাতেই অম্বল হয়ে যাচ্ছে। রাতের ঘুম পর্যন্ত উঠে গেছে। ডাক্তারও দেখালাম, বলল কয়েকদিনের জন্য কোথাও একটা চেঞ্জে চলে যেতে। কয়েকজন উপদেশ দিয়েছে বটে, ভুবনেশ্বর, হাজারিবাগ বা দেওঘরের, কিন্তু কোথায় যাব সেটা এখনো ঠিক করে উঠতে পারছি না। ও সব ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও, ওখানে কিচ্ছু হবে না। তুমি মিলনপুরে চলে যাও, ততদিনে তোমার অম্বল সেরে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো এ নাম শুনিনি। বেশি লোক নাম শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে। ভিড় হলেই জলবায়ু বদলে যায়। আচ্ছা বেশ, তা ভায়া যাব কি করে, থাকবো কোথায়? কোনো অসুবিধে নেই, আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যায় না। আমিও তো এখন অন্য জায়গায় থাকি, তবে লোক আছে, তার কাছে আমার নাম করো, কোনো অসুবিধে হবে না। শোনো, প্রথমে গিরিডি স্টেশনে নেমে 13 মাইল মিলনপুর। মিলনপুরে নেমে অমরধামের নাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি যাও, শরীরটা সারিয়ে এসো। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা। চারিদিক অন্ধকার। একদিকে উঁচু নিচু পাহাড়, তার কোলে ঘন অরণ্য, আর একদিকে সরু নদী, প্রায় নালার মতন, কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। টর্চ জেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর। অন্য মনস্ক হলে হোঁচট খাবার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান। মুদি ঝাঁপ বন্ধ করছিল। আমি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, এখানে অমরধাম কোথায় বলতে পারো? সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে গেছে। বুঝলাম, মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমন হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার করে না, তাতেই আগাছা জন্মেছে। আচ্ছা ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলো তো? সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। একটা জায়গায় গোটা চারেক শাল গাছের মেলা, পাশে সাহেবদের গোরস্থান। সেটা ছাড়িয়ে একটু এগোলেই সাদা পাঁচিলে ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ, সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গা মনে হচ্ছে যেন নিশুতিরা ঝিঝি রাখছে। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক, মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। সাপ পাওয়াও বিচিত্র নয়। এক সময় নিচু টিলা পেলাম, গোরস্থান। অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি, সম্ভবত শেয়ালের চোখ। বড় শেয়াল, অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয়। যাক, অবশেষে অমরধাম পাওয়া গেল। বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। জলের পাইপে আগাছা জন্মেছে। সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি গেটের কাছে গিয়ে গেট ঠেলতেই প্যাঁচ করে বিশ্রী একটা শব্দ করে গেট খুলে গেল।
ভিতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 12-10 কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো। বারান্দায় গলা শোনা গেল। কে? আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে প্রার্থনা, তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছি। দাঁড়াও দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। কে লোকটা? আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতো শরীর সারাতে এখানে এসে উঠেছে? ওহ পার্থ, কত যুগ পরে দেখা বলো তো। লম্বা পুলক? আমাদের কলেজে 2 জন পুলক ছিল, তাই একজন লম্বা পুলক আর একজন বেঁটে পুলক। তারপর কথাটা মনে পড়তেই মেরুদণ্ড বয়ে ঠান্ডা প্রবাহ নেমে গেল, বুকের শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর 5 আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক আর তার মোটরসাইকেল দুটোই একেবারে ছাতু হয়ে গিয়েছিল। কি হে, সারা রাত কি বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? না না, চলো, আসলে একটা কথা ভাবছিলাম। কি কথা? না মানে শুনেছিলাম বছর 5 আগে তুমি নাকি কোনো এক দুর্ঘটনায় মারা গেছো। হ্যাঁ? আরে একরকম মরাই তো হলো। দেখো না, বাবায় একদম জোর পাইনি। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই, বেশ ভালোই আছি ভাই। এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। যাকগে, এসো ভেতরে এসো। স্নান করবে তো? এত রাতে? নতুন জায়গায় সাহস হচ্ছে না ভাই। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি। স্নান সেরে আমি বাইরে এসে দেখি খাবার টেবিলে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস সাজিয়ে পুলক বসে আছে। এখানে রান্না করে কে? রান্না, বাসন মাজা, ঘর তোর পরিষ্কার সবই মোংলা করে। এদেশি লোক, ভারী কাজের। তুমি খাবে না? আর না ভাই, আমি সন্ধে 6টার মধ্যেই খেয়ে নিই। তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। ওইটা তোমার ঘর। এ ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। সিঙ্গেল খাটের উপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের উপর জলের গ্লাস। ভোরে উঠে আমার যে জল খাওয়ার অভ্যাস, এটা পুলক জানলো কি করে? যাকে সারাদিনের ক্লান্তিতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে প্যাঁচার বিধুরে ডাকে ঘুম ভেঙে গেল। মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম। বরফের মতো ঠান্ডা স্পর্শ। চোখ খুলেই রক্তহীন হয়ে গেল। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত। সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। কি কি হলো পার্থ, এভাবে চেঁচিয়ে উঠলে? ওই দেখো, ওই দেখো। আমি আঙুল দিয়ে বিছানার দিকে ইঙ্গিত করতেই বিছানা খালি। কোথায় কঙ্কাল? কোথাও কিচ্ছু নেই। কি, বিছানা তো ফাঁকা। না, তুমি নিতান্তই ছেলে মানুষ। সরো, আমি না হয় তোমার পাশেই শুই। না না, তোমায় শুতে হবে না, তুমি যাও। আচ্ছা বেশ, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ঘুমোবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মাথায় এলো। শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে? উঠে আর পরীক্ষা করতে ইচ্ছে হলো না। ঘুমিয়ে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেয়া। এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে? দরজা খুলে বাইরে এসে দেখলাম পুলক বাগানে দাঁড়িয়ে আছে। আরে এসো পার্থ, কাল ঘুম কেমন হলো? কাল রাতে তুমি ঘর থেকে চলে আসার পরই আবার ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু পুলক, আমার তো দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তুমি ভিতরে ঢুকলে কি করে? হ্যাঁ, আমি কি যাতা বলছো পার্থ? আমি আবার কখন তোমার ঘরে গেলুম? তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। স্বপ্ন?
তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি। এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটাই দেখতে পাচ্ছি। কি গো, কি ভাবছো? মুখ হাত ধুয়ে নাও, মোংলা এক্ষুনি চা দিয়ে যাবে। মোংলা, পার্থবাবু চা নিয়ে এসো। চা আর টোস্ট নিয়ে যে এলো, তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন বীভৎস চেহারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমনই শীর্ণ চেহারা। চোখ দুটো এত ভেতরে ঢোকা যে আছে কিনা বোঝা যায় না। সরু কাঠের মতো হাত পা, ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে। চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম, লোকটা চেহারা দেখলে ভয় করে। মানুষের চেহারা আর কতটুকু, ছাল ছাড়ালে সবাই তো সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু খুব কাজে। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি নে। নিজের লোক মানে? মানে খুব জানাশোনা। একেও এখানকার গাঁ থেকে অমলি জোগাড় করে এনেছে। ও আচ্ছা, বুঝলাম। তা তোমার টোস্ট কই? হ্যাঁ, আমিও সব খাই নে ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভেজানো খাই আদা দিয়ে। আচ্ছা তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়া আরও দু এক জায়গায় ঘুরতে হবে। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও একটা খেয়ে নেবো। সেই যে পুলক বেরোলো, সারাটা দিন সে আর বাড়ি ফিরল না, সন্ধ্যার সময়ও না। তা তোমার পুলক বাবু কখন ফিরবেন কিছু জানা আছে? বাবুর ফেরার কোনো ঠিক নেই, কোথায় কোথায় যে যান। এই মোংলা, আর একটু তরকারি নিয়ে এসো না, আর দুখানা রুটি। আমার কথা শুনে মোংলা চৌকাটের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল। ঠিক মনে হলো এগুলো নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। কিছু আর জিজ্ঞাসা করলাম না, কিন্তু এবাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতেই দারুণ এক দৃশ্য চোখে পড়ল। পুলক তখনও ফেরেনি, ঘুম আসেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ, দুহাতে পাশা রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমনই। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো, খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠোনে একটা গুঁড়ির ওপর দুটো কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে, একজনের হাত আর একজনের গলায়, আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা দেহে কোথাও এক তিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। নিজের অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে গেছিল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখলো, চোখ নেই, তবুও কি মর্মভেদী দৃষ্টি। বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটোর উপর মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটো পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধে হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত আর ঘুমোতে পারলাম না। যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠানে পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক, বাদুড়ের ডানার ছটফটানি মিশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করল। পরদিন ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, সুটকেস হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতেও মোংলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই। ছুটতে ছুটতে যখন দোকানের সামনে গিয়ে পৌঁছালাম, তখন মুদি সবের দোকানের ঝাঁপ খুলছে। এক গ্লাস জল। আপনি আপনি অমরধাম থেকে আসছেন? আগে হ্যাঁ। খাওয়া দাওয়া কি করতেন? মোদির কাছে কিচ্ছু বলতে ইচ্ছে হলো না, শুধু বললাম, কেন মোংলার আদ্য? মোদির মুখটা
হাঁ হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত। মোংলা মানে মানে মোংলা মুন্ডা। মোংলাকে তো বছর 5 আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোরাই নাকি মেরে ঝুলিয়ে রেখেছিল। আর দাঁড়ায়নি, গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধ শুকে শুকে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডির স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে যাওয়া আসা করতেন। বছর 2 আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠানে পাওয়া গিয়েছিল। গিরিডি থেকে পুলিশ কর্তারা গিয়েছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কি ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়াবার জন্য কি আমাকে ডেকে আনা হয়েছিল? তাহলে হাতের মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল যে? গলায় পইতে আছে বলেই কি জানি। যত ভাবি এই প্রশ্নের কোনো উত্তর আমি পাই না।